কেশব ব্যানার্জি এবং রাজদেব চ্যাটার্জির প্ল্যান ভেস্তে দিয়ে এবার রাজদীপ বিয়ে করবে বিদ্যাকে, এমন সিদ্ধান্ত জানিয়ে দেয় সবাইকে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজদীপ যখন ফাগুনের সিঁথিতে সিঁদুর পরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখে বারবার চলে যাচ্ছিল বিদ্যার দিকে। চোখে জমে ওঠে অজানা প্রশ্ন, অনুশোচনার দ্বন্দ্ব, সবকিছু স্পষ্ট হয়ে উঠেছিল তার চাহনিতে। কিন্তু বিদ্যা সব বুঝেও নিজের মুখটা সরিয়ে নেয়। সে আর কারো চোখে চোখ রাখতে চায় না, হয়তো অনেক কষ্ট সে আগেই গিলে নিয়েছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে দিয়ে বিদ্যার ফোনটা একের পর এক বেজেই যেতে থাকে। চারপাশে সবাই বিরক্ত হলো ফোনটা হাতে নিয়ে বলে ওঠে, বিদ্যা তোমার ফোনটা সে কখন থেকে বাজছে, দেখো কোন ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। বিদ্যা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে, আর ঠিক সেই মুহূর্তে তার মুখের রংটা একদমই পুরোই বদলে যায়। সে জানতে পারে কলেজের সমস্ত হোস্টেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যা গলা ফেটে চিৎকার করতে থাকে, সে আর নিজেকে সামলাতে পারে না। এই চিৎকারে থমকে যায় সবকিছু। রাজনীতি সিঁদুর পরাতে গিয়েও থেমে যায়, তার হাতটা কাঁপতে থাকে। সে বলে ওঠে, জানতাম এরকম কিছুই একটা হবে। এরপর বিদ্যা সোজা গিয়ে দাঁড়ায় রাজদেব চ্যাটার্জির সামনে, চোখে আগুন, কণ্ঠে ঘৃণা আর অপমানের যন্ত্রণা। সে বলে, কি করে পারলেন আপনি এত বড় বিশ্বাসঘাতকতা করতে? কিভাবে পারলেন? আপনাকে আমি কোনো দিনও ক্ষমা করব না রাজদেব চ্যাটার্জি। আপনি বুঝতে পারবেন প্রফেসর বিবি আসলে কি জিনিস। কথা বলে বিদ্যা সবকিছু আটকাতে কলেজের দিকে ছুটে যেতে চায়। কপিল তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিদ্যা কারো কথাই শুনে না। সব বাধা উপেক্ষা করে সে বেরিয়ে পড়ে। এদিকে মণ্ডপের পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তুষার রাজদীপকে বলে, আমার মেয়েটা বসে আছে, ওর সিঁথিতে সিঁদুরটা দিয়ে বিয়েটা সম্পূর্ণ করো রিত, এইভাবে চুপ করে বসে থেকো না। কিন্তু রাজদীপ দৃঢ়কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে আমি করতে পারবো না। এ বিয়ে হওয়ার কথাই ছিল না, অনেক আগে এ বিয়ে ক্যান্সেল হওয়ার কথা ছিল। আপনারা কথা দিয়েছিলেন আমি যদি ফাগুনকে বিয়ে করি তাহলে হোস্টেলটা ভাঙবেন না, তাহলে সেই কথা আপনাদের কোথায় গেল? এ কথায় যেন সবাই স্তব্ধ হয়ে যায়। ফাগুন নিঃশব্দে বসে থাকে, চোখে অপমান, অসহায়তা আর ভাঙ্গা স্বপ্ন। অন্যদিকে বিদ্যা দৌড়াতে থাকে, সময়ের সঙ্গে পাল্লা দেশে কলেজে পৌঁছানোর চেষ্টা করছে। তার মনে একটাই কথা, কিছুতেই সে অন্যায় হতে দিবে না। এদিকে তুষার ব্যানার্জি খুবই ফেটে পড়ে রাজদেব চ্যাটার্জির সামনে। সে বলে, এটা কিভাবে হলো? চুপ করে থাকবেন না, আমি কিছুই কিন্তু মেনে নিতে পারছি না। আমার মেয়েটা দুইবার বিয়ের পিড়িতে বসে বিয়েটা সম্পন্ন করতে পারলো না, সব কিছুর পিছনে আপনারাই দায়ী। রাজদীপ চ্যাটার্জি তখন ঠান্ডা গলায় জবাব দেয়, আপনি আমার দিকে আঙ্গুল তুলতে পারেন না, কারণ বাকি আঙ্গুলগুলো আপনার দিকেই আছে। এই বিয়ে হওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু হোস্টেল ভাঙ্গার সিদ্ধান্ত তো ছিল, সেটা কি বাস্তবায়ন হয়নি? তখনই মণ্ডপ জুড়ে নেমে আসে ভয়ঙ্কর নীরবতা। রাজদেব চ্যাটার্জি তখন তুষারকে আরও বলতে থাকে, তাহলে বলুন আমার আর কী বা থাকতে পারে? কেশব ব্যানার্জি তো সব কথাই জানতো, প্রতিটা সত্য, প্রতিটা ষড়যন্ত্র, প্রতিটা লুকোনো অন্যায় সবই তোর জানা ছিল। কিন্তু আজ উনি কোথায়? চারপাশে চোখ বুলিয়ে কোথাও কেশব ব্যানার্জিকে দেখা নেই। হঠাৎ করেই যেন মাটির নিচে ঢুকে পড়েছেন তিনি। ওনাকে তো কোথায় খুঁজে পাচ্ছি না, ওনাকে কোথায় রেখেছেন বলুন? আজ যদি উনি সামনে না আসেন তাহলে সব শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে পিহু এগিয়ে আসে, চোখে তার চাপা অভিমান, গলায় দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। পিহু তখন তার দিদিকে বলতে থাকে, দেখেছো তো দিদি, আজ বুঝতে পারছো এই বিয়েটা দিতে গিয়ে তুমি কত বড় অন্যায় করেছ। একটা কথা মনে রেখো, যেভাবে বিয়েটা হচ্ছিল সেটা কিন্তু হলে অন্যায় হতো, সেটা হলে ভুল হতো। যা শুনে সবাই অবাক হয়ে যায়। পিহু তখন আবার বলতে থাকে, এখনো সময় আছে, বিদ্যার রাজনীতির বিয়েটা না মেনে নাও, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর না হলে, একটু থেমে সে বলে, সবকিছু ভাঙতে বেশি সময় লাগবে না। এদিকে দেখা যায় বিদ্যা একদম পাগলের মতো ছুটে এসেছে কলেজে হোস্টেল ভাঙ্গা আটকাতে। এসেই তো গুন্ডাদেরকে একদম বেদম মারতে থাকে। চোখে তখন আর তার কোনো কান্না নেই, শুধু আগুন জ্বলছে। একটার পর একটা গুন্ডাকে সে ধরে ফেলে। কেউ কিছু বোঝার আগেই শুরু হয়ে যায় মারপিট, চারপাশে শুধু চিৎকার আর চিৎকার। ঠিক তখনই ছাত্রছাত্রীরা শ্বাস পায়, কারণ দূর থেকে দেখা যায় প্রফেসর বিবি এসে পড়েছেন। এই নামটাই যথেষ্ট, আর কোনো ভয় নেই। প্রফেসর বিবি সামনে এসে শ্রাবণের কলা চেপে কথা বলার সুযোগ না দিয়ে রীতিমতো মারধর শুরু করতে থাকে। এরপর বুলডোজার চালকের দিকে ঘুরে দাঁড়ান তিনি। চালকের আসন থেকে তাকে নামিয়ে এনে সবার সামনে চরঘষি চালাতে থাকে। চারপাশে তখন শুধু একটাই আওয়াজ, ন্যায়ের আওয়াজ। এদিকে দেখা যায় বিয়ের মণ্ডপে কেশব ব্যানার্জি চলে এসেছেন
এদিকে চারপাশে তো হাহাকার। তুষার কান্না ভেজা চোখে বিয়ের মণ্ডপের দিকে তাকিয়ে বলে ওঠে, দেখো বিয়ের মণ্ডপটা না কাঁদছে। আজ আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেই বিয়ে আজ ভেঙে গিয়েছে। গলা ধরে আসে তার। বলছে, জানো কেন? কারণ তোমরা আমার মেয়েটাকে বাজে রেখেছিলে। চারপাশে তখন নীরবতা, সব শেষ হয়ে গিয়েছে। তুষার কান্না করতে করতে বলে, কতবার আমার মেয়েটা এভাবে সবকিছুর বলি হবে বলো? এই বলে চিৎকার করে কান্না করতে থাকে আর বলছে, তুমি কিছু একটা করো, আমি যে মেনে নিতে পারছি না। অন্যদিকে দেখা যায় হঠাৎ রাজদীপ তার বাবার মুখে মুখে কথা বলতে শুরু করে। বলছে, বাবা তুমি কেন এমন করেছো? প্রফেসর বিবি তোমার কি ক্ষতি করেছে? এই বিজনেসটা করতে গিয়ে আজ সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি অন্যায় করেছো বলে আজ এই দিনটা দেখতে হচ্ছে। আর সেই ঠিক কথার মাঝেই রাজদীপ চ্যাটার্জি রাজদীপকে একদম টসে চড় মারে। শব্দটা যেন পুরো মণ্ডপ কাঁদিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় বিদ্যা এসে প্রফেসর SM কে বলে, আপনি না থাকলে কিছুই সম্ভব হতো না। আজ আপনার জন্য এত বড় অঘটনটা আটকানো গিয়েছে। সবকিছুই আপনার জন্য। আজ সত্যই জিতেছে। তখন প্রফেসর SM দৃঢ়কণ্ঠে বলে, ধন্যবাদ দিয়ে আপনারা আমার প্রশংসা করছেন, সেটা ভালো কথা, কিন্তু আজকে সবচেয়ে বড় কথা কি জানেন? আজ আমরা সবাই মিলে একটা ভয়ঙ্কর সমস্যার সমাধান করতে পেরেছি। আজ আমরা এই কলেজের ভবিষ্যৎটাকে রক্ষা করেছি। একটু থেমে তিনি সবার দিকে তাকান, চোখে গভীর উদ্বেগ। কিন্তু বলুন তো আর কতদিন এভাবে বাঁচাবো? আমাদের সবার চোখের আড়ালে আবার যে কিছু হবে না তার কোন গ্যারান্টি আছে? আজকে আটকানো গেল, কাল তো আটকানো নাও যেতে পারে। যা শুনে চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। ঠিক তখনই বিদ্যা সামনে এসে বলে, আর হবে না স্যার, এবার আর কিছুই হবে না, আমি কথা দিচ্ছি। যেভাবেই হোক, যে কোনো মূল্যে আমি সব আটকাবো। বিদ্যার চোখে তখন ভয় নেই, আছে শুধু একরাশ দায়িত্বর প্রতিজ্ঞা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। কেশব ব্যানার্জির ফোন। কাপা হাতে ফোন ধরেন তিনি। ওপাশ থেকে শোনা যায় ভাঙ্গা কণ্ঠ, একজন বাবার অসহায় আর্তনাদ। সে বলতে থাকে, প্লিজ, আমি তোমার বাবা হয়ে আজ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। রাজদীপকে ফিরিয়ে আনো। ফাগুনকে ভালোবাসে, অন্তত ফাগুনের স্মৃতিতে একবার সিঁদুর পরিয়ে দিতে বলো। আমার মেয়েটার জীবন ভেঙে দিও না। কেশবের গলা ধরে আসে, চোখ বেয়ে নেমে আসে জল। কিন্তু বিদ্যা এবার আর নরম নয়, স্পষ্ট সিদ্ধান্ত বলে দেয়, না কেশব কাকা, সেটার সম্ভব নয়। কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর কখনোই জোড়া লাগে না। কিছু ভুল ক্ষমা করা যায়, কিন্তু মেরামত করা যায় না। এই কথার মাঝে হঠাৎ প্রবেশ করে রাজদীপ। তার চোখে আগুন, কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। সে বলে ওঠে, আপনারা অন্যায় করেছেন, আর অন্যায় শাস্তি আপনাদের পেতেই হবে। আজ না হোক কাল শাস্তি আসবেই। তারপর রাজদীপ ধীরে ধীরে বিদ্যার দিকে এগিয়ে আসে। কণ্ঠ নরম হলেও সিদ্ধান্তে অটল। আর বিদ্যাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, নিজের স্ত্রীর সম্মান দিয়ে নিয়ে যাব। আমার মা অপেক্ষা করে আছে তার বৌমাকে বরণ করার জন্য। এদিকে চারদিকে যেন হইচই পড়ে যায়। রাজদীপ আবার বলে, ধরে নিন আপনার দুই মেয়ের মধ্যে একজনের বিয়ে আজ হয়ে গিয়েছে, আর তার নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই কথাটা শোনার পর কেশব ব্যানার্জির চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। তিনি বুঝে যান ফাগুনের সঙ্গে রাজনীতির বিয়েটা কখনোই সম্ভব নয়। কারণ রাজদীপ আজ বিদ্যাকে ভালোবাসে, সাহস করে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে নিজ বাড়িতে নিয়ে আসছে। ফাগুনের স্বপ্ন ভেঙে যাচ্ছে, আর বিদ্যার জীবন শুরু হয় এক নতুন অধ্যায়, ভালোবাসার লড়াই আর দায়িত্বপর এক অনিশ্চিত ভবিষ্যৎ। তো প্রিভিয়াস, তাহলে আজকের আপডেটটি এভাবে শেষ হয়ে যায়। তো আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।